নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংয়ের কনসেপ্ট নিয়ে আমি আগেও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক ভিডিও করেছিলাম। তো আজকে একটা সুইং ট্রেডিংয়ের আমাদের এই গ্রুপের সাবস্ক্রাইবার একজন আছেন, তার রিকোয়েস্টে যে সুইং ট্রেডিংয়ের স্টক আমরা কিভাবে টার্গেট রাখি, কিভাবে স্টপ লস রাখি, সেই নিয়েই আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা, এবং টার্গেট কতখানি ক্যালকুলেশন করে রাখি এবং স্টপ লসকে কতখানি ক্যালকুলেশন করে রাখি সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করব। এবার আসি সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং জিনিসটা কি? দেখুন, সুইং ট্রেডিং এমন একটা কনসেপ্ট, যেই কনসেপ্টটার মাধ্যমে আমরা একটা স্টক বাই করি, এবং প্রথমে ভিডিও শুরু হওয়ার আগে আমি এই ডিসক্লাইমারটা দিয়ে দিই যে এখানে কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস। আমরা স্টকে কিভাবে সুইং ট্রেডিংয়ের মাধ্যমে কিভাবে টার্গেট নিই, কিভাবে স্টপ লস নিই, সেটাই দেখাবার বিষয়। এখানে কোনো কেনা বা বেচার কোনো রকম রিকমেন্ডেশন নয়, সেটা পুরোপুরি আপনার নিজস্ব দায়িত্ব। তো আসুন এবার মেইন টপিকে। সুইং ট্রেডিংয়ের কনসেপ্টটা হচ্ছে আমরা একটা স্টক বাই করি, স্টক বাই করে সেটা আমরা বিভিন্ন রকমের টার্গেট রাখি। কোনোটা 2 দিনের টার্গেট রাখি, কোনোটা 5 দিনের টার্গেট রাখি, কোনোটা 10 দিনের টার্গেট রাখি, কোনোটা 15 দিনের টার্গেট, কোনোটা 1 মাসেরও টার্গেট রাখি। তো তার জন্য আমরা কিছু চার্ট প্যাটার্নকে ফলো করি। তো সেই নিয়ে ভিডিওর মধ্যে একটু এক্সপ্লেন করব যে আজকে আমি কোল ইন্ডিয়ার চার্ট খুলেছি। এখানে কোল ইন্ডিয়ার চার্ট খোলা আছে। আগেই আমি বলেছি এখানে কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস ভিডিওটা। তো এখানে কোল ইন্ডিয়ার চার্ট আমার খোলা আছে। কোল ইন্ডিয়ার ডে ক্যান্ডেলে আমি দেখছি এখানে, যদি আমি সাপোজ সুইং ট্রেডিং এর জন্য আমি কোল ইন্ডিয়াকে দিতে চাই, কিংবা কোল ইন্ডিয়াকে নিয়ে কাজ করতে চাই, তো কোল ইন্ডিয়াকে কোন লেভেলে আমি স্টপ লস রাখবো কিংবা কোন লেভেলে আমি টার্গেট রাখবো, এটা অনেকের মনের মধ্যেই প্রশ্ন থাকে যে একটা স্টককে সুইং এর মধ্যে টার্গেট কত রাখবো, স্টপ লস কত রাখবো। দেখুন, স্টপ লস রাখাটাও মার্কেটের মধ্যে জরুরি আছে, কারণ অনেক রকমের সুইং ট্রেডিং হয়। কেউ কেউ আবার এরকম ধরনের সুইং ট্রেডিং করে যে স্টপ লস আপনার হিট হলো, বাট সে এক্সিট করে না, সে অ্যাভারেজ করে সুইং ট্রেডিং করে। লং টার্ম বা পার্সপেক্টিভে যারা যায় আর কি, যারা লং টার্মের জন্য সুইং ট্রেডিং করে, তাদের হরাইজন মোটামুটি ধরে নিন 6 মাস 1 বছরের থাকে, তারা কি করে বাই অন ডিপ করে করে যে কোনো স্টকের মধ্যে, এবার যে কোনো স্টক আপনাকে সুইং এর জন্য বিশেষ করে লার্জ ক্যাপ আর মিড ক্যাপের মধ্যে স্টককে চয়েস করতে হয়। স্মল ক্যাপের মধ্যে চয়েস না করাটাই বেটার। কারণটাও আমি বলছি। কারণ হচ্ছে, দেখুন, একটা লার্জ ক্যাপ স্টক যখন থাকে, ধরুন সাপোজ রিলায়েন্স কি এইচডিএফসি, এদের মধ্যে যখন মুভমেন্ট থাকে তখন মোটামুটি 100 টাকা 150 টাকা 2% 3% এর মতো মুভমেন্ট কিন্তু আসে। এবার লোয়েস্ট ক্যাটাগরি হচ্ছে আমাদের সুইং ট্রেডিং এর জন্য 500 টাকা দামের একটা স্টক, 400 থেকে 500 টাকা। 400 থেকে 500 টাকা স্টকের মধ্যে মুভমেন্ট কত থাকে? 30 টাকা 40 টাকার মতো মুভমেন্ট থাকে। বাট যদি আমরা একটা 10 টাকা স্টককে নিয়ে, একটা পেনি স্টককে নিয়ে, কিংবা একটা স্মল ক্যাপ কোম্পানিকে নিয়ে যদি সুইং করতে যাই, তাহলে তার মধ্যে মুভমেন্ট কত হবে? 1 টাকা 2 টাকা। তাহলে আমাকে বাল্কে নিতে হচ্ছে। বাট সুইং এর জন্য কিন্তু সবসময় একটা জিনিস চেষ্টা করা আমাদেরই খুবই আবশ্যক, সেটা হচ্ছে ইন্ডেক্সের ভেতরে স্টককে নিয়ে সুইং ট্রেডিং করা। আর মিড ক্যাপ, সেকেন্ড অপশন হচ্ছে আমাদের কাছে মিড ক্যাপ। তো লার্জ ক্যাপ আর মিড ক্যাপের মধ্যে সুইং ট্রেডিং করাটা খুব ভালো, কারণ মুভমেন্ট যদি আপনি 2000 টাকার একটা স্টককে বাই করেন সুইং ট্রেডিং এর জন্য, সেখানে কিন্তু আপনার মুভমেন্টও মোটামুটি, যদি আপে মুভমেন্ট দেয় তাহলেও সে 150 টাকার মুভমেন্ট দেবে, যদি ডাউনও মুভমেন্ট দেয় তাহলে আপনার স্টপ লসকে নির্ধারিত করে রাখতে হবে। ডাউনে মুভমেন্ট দিলেও সে কিন্তু 150 টাকার মুভমেন্ট দেবে। এবার সুইং অনেকে অনেক রকম ভাবে করে। সেটা হচ্ছে, ধরুন আমার একটা কোম্পানি স্টক কেনা আছে, লার্জ ক্যাপ কোম্পানি, ফান্ডামেন্টাল ভালো দেখলাম সেই কোম্পানির ভেতরে, ফান্ডামেন্টাল ভালো দেখার পরে আমি দেখলাম যে না, এই স্টকটাকে নিয়ে আমি পোর্টফোলিওতে রাখবো। পোর্টফোলিওতে রেখে আমি এর সঙ্গে সুইং করতে করতে এ যেরকম মুভমেন্ট দেবে, আমি মার্কেটের ট্রেন্ড অনুযায়ী মুভমেন্ট নিয়ে বেরোবো। তো অনেক সময় হয় কি, সেখানে আমাদের স্টপ লসকে হিট করায়, তখনও আমরা এক্সিট করি না। সেখানে হয়তো বাই অন ডিপ স্ট্র্যাটেজি, মার্কেটের সেন্টিমেন্ট যদি খারাপ থাকে তাহলে সেখানে হয়তো বাই অন ডিপ স্ট্র্যাটেজি ইউজ করি। অনেকেই করে এটা, যারা লং টার্ম পোর্টফোলিও বিল্ড করে তারা কিন্তু এরকম ভাবেই করে। লাইক সুইং ট্রেডিংটাও কিন্তু
আপনার ইনভেস্টমেন্টের ক্যাটাগরির মধ্যেই পড়ে। বাট সুইং ট্রেডিং এর একটা ফ্যাসিলিটি থাকে কি, আমরা যে অন্য অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত থাকি, বিভিন্ন রকম প্রফেশনের সঙ্গে যুক্ত থেকে আমরা ট্রেডিং করি, সেই বিষয়টাই আমাদের সুইং ট্রেডিংটা আমাদের জন্য একটা কমফোর্টেবল জোন বলতে গেলে। কারণ অপশন ট্রেডিং কিংবা ইন্ট্রাডে ট্রেডিং অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত থাকাকালীন সেটা কিন্তু অতটা সম্ভব হয়ে ওঠে না, যার কারণে একটা ফ্লেক্সিবল জোন কিন্তু আমাদের জন্য সুইং ট্রেডিং। কিন্তু প্রপার স্টপ লস কিন্তু এখানেও মেনটেন করতে হয় এবং এখানেও কিন্তু আমাদের রিস্ক আর রিওয়ার্ড কিন্তু থাকে। তো আসুন দেখে নেব কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়ার মধ্যে আমি ডে ক্যান্ডেলে দেখছি, ডে ক্যান্ডেলে কোল ইন্ডিয়ার মধ্যে কোন জায়গা থেকে কোল ইন্ডিয়া নিচের দিকে এসেছে, এই লেভেল থেকে নিচের দিকে এসেছে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়া যখন আসছে তখন এখান থেকে এতখানি এলো, সরি এখান থেকে আবার একটা মানে একটা আপসাইড মুভ করলো, বাট এখান থেকে আবার একটা রিজেকশন এলো এতখানি। এই মুভমেন্ট গুলোকে একটুখানি খেয়াল রাখবেন, এটা একটা মুভমেন্ট, আবার এখান থেকে একটুখানি আপসাইড গেল, এখান থেকে আবার একটা ডিপ নিল, এটা একটা মুভমেন্ট। এবার এখান থেকে একটা হালকা আপসাইডে মুভ করে আবার একটা ডিপ নিল, এটাও একটা মুভমেন্ট। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে ফলো রাখতে হবে, যে স্টকটার মধ্যে যে ডাউন সাইডে আসছে এই স্টকটা কতখানি মুভমেন্ট দিতে দিতে আসছে। মানে আপনি যদি এখান থেকে ক্যালকুলেট করে চলেন, মানে এই জায়গাটাকে ক্যালকুলেট করে চলেন, তাহলে 500 জোন ধরে চলুন। 500 থেকে স্টক কোথায় নেমেছে এইখানে, এটা কত জোন হতে পারে, 430 440 এর জোন হতে পারে, 435 এর জোন হতে পারে। তাহলে 500 থেকে স্টকটা নিচের দিকে নামলো কততে, 435, মানে কত পয়েন্ট, প্রায় 65 পয়েন্টের মতো, মানে 65 রুপিসের মতো ডিফারেন্স। সো এখান থেকে এই মুভমেন্টগুলো দেখুন, এই মুভমেন্টগুলো, এই মুভমেন্ট, এখানেও আশা করি আপনার 60 পয়েন্টের মতন থাকবে, এখানে 65 যেরকম আছে, এখানেও 40 পয়েন্টের মতন থাকবে, এখানেও 40 পয়েন্টের মতন থাকবে। ওকে, এখানেও মোটামুটি 50 থেকে 60 পয়েন্টের মতন থাকবে। তো এখান থেকে আবার স্টক একটা বটম তৈরি করে আবার একটা আপসাইড মুভ দিল, আবার এখান থেকে একটা ডাউন সাইড মুভ দিল, আবার এখান থেকে স্টক গেল আবার নিচের দিকে এলো করে এখানে ফাইনালি একটা ডাবল টপ করে নামালো, মানে এখানে ট্রিপল টপও ধরে নিতে পারেন, একটা নামিয়ে স্টক একটা বটম তৈরি করলো এখানটায়, এই লেভেলটাতে। কত লেভেল, 349 এর লেভেল। এটা কিন্তু আগে থেকেই বলি, এটা জাস্ট একটা সুইং ট্রেডিং এর পারপাস, কিভাবে আমরা টার্গেট, কিভাবে আমরা স্টপ লস রাখছি সেটা নিয়ে কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা, এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন নয়। সো এখান থেকে আবার কি করলো, এখানে আরেকটা বটম তৈরি করলো স্টক এতখানি গিয়ে, এখান থেকে গেল যখন এতখানি গেল, এখান থেকে এতখানি গেল, আবার রিটেস্ট করলো এতখানি, রিটেস্ট করে আবার এতখানি গেল। এবার একটা ক্যালকুলেশন আমাদের থাকে যে স্টক উপরে ওঠার সময় কতখানি মুভমেন্ট দিচ্ছে, চার্টকে দেখেই কিন্তু আমরা অ্যানালাইজ করি, চার্টকে দেখেই কিন্তু যে কোনো মানুষ, মানে আপনি যে কোনো রিসার্চ অ্যানালিস্টকে দেখুন, যে কোনো মানুষকে দেখুন, যে কোনো যে রিসার্চ করছে, যে স্টকের চার্ট প্রেডিকশন করছে, সে কিন্তু চার্টকে দেখেই কিন্তু তার টার্গেট কিন্তু নিচ্ছে, পুরোপুরি চার্টের উপরে ডিপেন্ড করে কিন্তু টার্গেট নিচ্ছে, ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে কিন্তু টার্গেট নিচ্ছে, আদারওয়াইজ অন্য কোনো কিছু নেই। মানে মানসিকভাবে কেউ কোনো স্টকের ভিতরে টার্গেট নিতে পারে না, আমার মূল বক্তব্য হচ্ছে এটা। তো চার্টকে দেখে আমরা টার্গেট নিচ্ছি। তো এখান থেকে যদি আমি একে কনসিডার করে চলি 350 এর লেভেল, এটা 350 থেকে এটা কত লেভেল, 380 90 এর লেভেল হবে। তাহলে স্টক যাওয়ার টাইমে কত পয়েন্টে দিচ্ছে, এখানে 40 পয়েন্ট। আবার এখান থেকে যদি কনসিডার করে চলি, আমি একটা অ্যাপ্রক্স বলছি, আপনি চার্টের মধ্যে মানে অ্যাকুরেট লেভেলটাকে দেখে পয়েন্টটাকে ক্যালকুলেট করবেন। এখান থেকে যদি আমরা এই জোনটাকে দেখি, এখানে কতখানি মুভমেন্ট দিয়েছে স্টক, এখানেও আমরা আশা করব 40 থেকে 45 পয়েন্টের মতো মুভমেন্ট। মানে এখানে এই চার্টকে দেখলে আমরা ক্যালকুলেট করি যে স্টক রিটেস্টমেন্ট কত দিচ্ছে উপরে যাওয়ার টাইমে, আর স্টক মানে উপরে যাওয়ার টাইমে নিচের দিকে রিটেস্টমেন্ট কত দিচ্ছে, আর স্টক উপরে যাচ্ছে যখন তখন কত পয়েন্টে র্যালি দিতে যাচ্ছে, মানে কত পয়েন্টের আপসাইড মুভ করতে যাচ্ছে। তো এইখান থেকে আমরা টার্গেট কিন্তু এখান থেকেই এক্সাক্ট বার করি, যে কোনো রিসার্চ অ্যানালিস্ট বলুন, যে কোনো কেউ বলুন, এই চার্ট দেখেই কিন্তু আমরা টার্গেট বার করি। মেন ব্যাপার হচ্ছে এটা, মেন টপিক হচ্ছে এটা। তো এখানে যদি আবার স্টক এখান পর্যন্ত গেল,
গিয়ে এখান থেকে এতখানি রিটেস্ট করলো। এটাকে আমি একটু ক্লিয়ার করছি। এখান থেকে এতখানি উঠলো, আবার রিটেস্ট করলো, রিটেস্ট করে আবার এতখানি উঠলো, মানে 40 থেকে 45 পয়েন্টের মতো, 40 টু 45 পয়েন্টের মতো মুভ করছে স্টক আপসাইডে। রিটেস্টমেন্টের কতখানি, রিটেস্টমেন্টের জোনটা হবে ধরে নিন আপনার এখান থেকে 370 থেকে আশা করা যায় 380, মানে 10 পয়েন্টের রিটেস্টমেন্ট। এই জোনটা হচ্ছে রিটেস্টমেন্ট জোনটা হচ্ছে 10 পয়েন্ট। ওকে, ক্যালকুলেট করবেন এটা কিরকম ভাবে টার্গেট বার করছি মার্কেটের মধ্যে। এবার এখান থেকে দেখুন, এখান থেকে স্টক যখন নিচের দিকে নামলো, এখানে একটা বটম ক্রিয়েট করলো, বটম ক্রিয়েট করে স্টক এখান থেকে কত পয়েন্টের রিটেস্টমেন্ট দিল, এটাও ক্যালকুলেট যদি করেন দেখবেন এক্স্যাক্ট 10 পয়েন্ট যদি নাও হয় তাহলে 10 পয়েন্ট 12 পয়েন্ট এরকমই 1-2 পয়েন্টের এধার হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে স্টক উপর দিকে র্যালি করছে 40 টু 45 পয়েন্ট, নিচের দিকে রিটেস্ট করছে বারবার 10 থেকে 12 পয়েন্টের মতো, 10 টু 15 পয়েন্ট আমি ধরে চলছি, কনসিডার করে চলছি। ওকে, তো এখানে আমাদের একটা মানে মুভমেন্ট আমরা বের করতে পারলাম, একটা ক্যালকুলেট মুভমেন্ট বার করতে পারলাম যে হ্যাঁ স্টক যদি এখান থেকে রিটেস্ট করে যদি আপসাইড মুভ করে তাহলে স্টক বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে 398 রিটেস্ট করে। তাহলে 398 থেকে যদি আমি এখানে 40 পয়েন্টের মুভমেন্ট ক্যালকুলেট করি তাহলে 325-40 অবধি স্টকের মধ্যে র্যালি পাওয়া যাবে। ওকে, 440 এর জোনটা একটু মনে রাখবেন। এই জায়গাটা আপনাকে আমি পুরোপুরি ক্যালকুলেশনটা মিলিয়ে দেবো। দেখুন এবার স্টক যখন এখান থেকে নেমেছে, কোল ইন্ডিয়া এতখানি নামলো, আবার এতখানি নামলো, এতখানি নামলো, আবার নামলো, সরি এতখানি নামলো। ওকে ওকে, এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে ওয়ান ডে চার্ট তো বিভিন্ন রকমের ভাবে দেখে মানুষের, যার হরাইজন কেননা বেসিক্যালি আমরা সুইং ট্রেডিং এর ক্ষেত্রে ওয়ান ডে চার্টটাকে বেশি ফলো করি, কারণ আমার যদি হরাইজন থাকে যে আমি 10 দিন 15 দিনের জন্য ইনভেস্ট করব কিংবা 15 দিন 20 দিনের মধ্যে স্টকের মুভমেন্ট দেখে ইনভেস্ট করব, তাহলে সেই হিসেবে আগে আমি টার্গেটটা কিভাবে বার করছি সেটা দেখাবো, তারপরে আমি স্টপ লসটা কিভাবে বার করছি সেটাও দেখাবো। কিন্তু অলরেডি আমি স্টপ লস সম্পর্কে বলে দিয়েছি, কিন্তু পরে সেটা আমি এক্সপ্লেইন করব পুরোপুরি। ওকে, তো এখান থেকে এইটা একটা জোন, একটা টপ, তারপরের টপ এইটা, তারপরের টপ এইটা, তারপরের টপ এইটা, তারপরের টপ এইটা। ওকে, এবার দেখুন একটা জিনিস আর একটু ক্লিয়ার করি ব্যাপারটাকে। এটা একটা টপ, এটা একটা টপ, তারপরের টপ হচ্ছে এটা, তারপরের টপ এইটা। ওকে, 425 এর লেভেল এটা, 425 থেকে 430 এর লেভেল হবে এটা। ক্যালকুলেশনটা কোথায় আসছে সেটা মিলিয়ে দিচ্ছি আমি আপনাকে। এটা 440 এর লেভেল হবে। ওকে, এটা কত লেভেল হবে? 460 এর লেভেল হবে। আমি জাস্ট এদিক ওদিক হতে পারে, আপনি একটু চার্টে মিলিয়ে দেখবেন। 500 লেভেল। ওকে, স্টক যখন এখান থেকে নেমেছে, এখান থেকে এতখানি নামলো, এখানে একটা হালকা আপসাইড মুভ করলো, তারপর আবার স্টক নামলো, এখানে একটা মুভ করলো, আবার নামলো, আবার এখানে মুভ করলো, আবার নামলো, এখানে আবার মুভ করলো, আবার নামলো। ফরমেশনটা আপনি দেখুন নিজেই, ফরমেশনটা দেখুন। এবার স্টক এতখানি গেল, গিয়ে এখান থেকে আবার রিটেস্ট করলো এতখানি, মানে 10-12 পয়েন্টের মতন রিটেস্টমেন্ট। এখানেও দেখুন স্টক এতখানি গেছে, এখান থেকে 10-12 পয়েন্টের মতন রিটেস্টমেন্ট। ওকে, এটা কত পয়েন্টের ক্যান্ডেল করলাম? 40 থেকে 40 টু 45 পয়েন্টের ক্যান্ডেল। ওকে, আর রিটেস্টমেন্ট জোন কত বললাম? 10 টু 15 পয়েন্টের
রিটেস্টমেন্ট, মানে 10 থেকে 15 পয়েন্টের রিটেস্টমেন্ট, 40 থেকে 45 পয়েন্টের আপসাইড মুভ, মানে উপর দিকে। তো এখান থেকে স্টক যদি আমার এখানে রিটেস্ট করেছে, রিটেস্ট করে 398 এ ক্লোজিং পেয়েছি, 398 থেকে যদি আমি 40 পয়েন্টের একে একটা আপসাইড মুভ দেখি, মানে 398 থেকে আমি 40 থেকে 45 আমি ধরছি 40 42 পয়েন্ট, তাহলে 440 অবধি আমার টার্গেট থাকে এখান থেকে একটা, এই লেভেলটা দেখুন, এই জোনটা এখান থেকে রিটেস্ট করেছে। এবার দেখুন আরেকটা জিনিস বোঝাই, এইটা তো রেজিস্ট্যান্স ছিল আমার, আমি তো চার্টে পরিষ্কার দেখতে পাচ্ছি এটা আমার রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্সটাকে আমি ব্রেকআউট করলাম, ব্রেকআউট করে প্রপারলি তাকে রেসপেক্ট করতে এসেছি, রিটেস্ট করতে এসেছি। কিন্তু এখানেও দেখুন আপনি, এখানেও একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে যখন ব্রেকআউট করলো এই জায়গাটাকে, এই জোনটাকে একটুখানি চার্টের মধ্যে যদি মিলিয়ে রাখেন তাহলে আপনাদের কাছে পুরো চার্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এইভাবে সুইং ট্রেডিং চার্টকে দেখে অ্যানালাইজ করাটা কিন্তু বহুত ইজি হয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু সুইং ট্রেডিংও আপনাদের কাছে যন্ত্রণা হয়ে যাবে। তো এখানে দেখুন এই জোনটাকে যখন ব্রেকআউট দিল, এই জোনটাকে ব্রেকআউট দেওয়ার পরে নিজের যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল সেটাকে রেসপেক্ট করতে এলো। এই দেখুন, এই দেখুন চার্টের মধ্যে কিন্তু ক্লিয়ার আছে, এই যে এই জায়গাটাকে রেসপেক্ট করতে এলো। আবার এখান থেকে যখন ব্রেকআউট করলো, মানে এই লেভেলটাকে আমি ব্রেকআউট করলাম, এবারে এইখানে এইখানে এই লেভেলটাকে যখন ব্রেকআউট করলাম, এখান থেকে আবার এই ব্রেকআউট যে করলাম একে রেসপেক্ট করতে এলাম, এই দুটো লেভেলকে এই যে রেসপেক্ট করে এখান থেকে স্টক যদি আপসাইড মুভ করে তাহলে এখান থেকে আমি কত পয়েন্টের টার্গেট রাখবো? প্রথম টার্গেট রাখবো আমার 425 এর, 425 এর টার্গেট রাখবো, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তারপরে যদি টার্গেট রাখি, তারপরে টার্গেট কোথায় রাখবো? 440 এর লেভেল। এবার এখান থেকে যদি 398 এর লেভেল থেকে 40-42 পয়েন্ট ক্যালকুলেট করেন তাহলে দেখবেন 440 এর লেভেল আপনার বেরিয়ে আসবে। এটা হচ্ছে সুইং ট্রেডিং এর টার্গেট, মানে টার্গেট বার করার একটা উপায় যাকে বলে। এটা কোনো বাই সেল রিকমেন্ডেশন না, জাস্ট একটা এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস। এবার আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, কারণ এরকম ভাবে এক্সপ্লেন করেছি সেহেতু বোঝাটা খুব ইজি হয়ে যাবে। এবার আসি আমি স্টপ লসের ব্যাপারে, তারপর আরো কিছু বৃত্তান্ত আছে সেটাও আমি জানাবো। এবার স্টপ লস আমি কিভাবে নেব, স্টপ লস কিভাবে আমি ফাইন্ড আউট করব যে এখানে আমার স্টপ লস থাকতে পারে। মার্কেট যখন এখান থেকে নিচের দিকে এলো, এসে এতখানি উপরে গেল, আবার রিটেস্ট করলো, এখানে বটম তৈরি করলো, ডাবল বটম করে মার্কেট গেল, প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে রিটেস্ট করলো, রিটেস্ট করে এতখানি রিটেস্ট করলো, করে একটা ব্রেকআউট করলো, এই লেভেলটাকে ব্রেকআউট করলো, ব্রেকআউট করে তাকে আবার রেসপেক্ট করতে এলো, রেসপেক্ট করে মার্কেট আবার একটা আপসাইড মুভ করবার চেষ্টা করছে। মানে এখানে ফরমেশনটা কি হচ্ছে দেখুন, ফরমেশনটা তো একটা বুলিশ ফরমেশনের মধ্যেই আছে হিসেব মতো মার্কেট ডে ক্যান্ডেল। তো ডে ক্যান্ডেলের ফরমেশন যদি আমার নেক্সট টার্গেট কোথায় থাকতে পারে, এই 425 এর লেভেলটা, মানে এই লেভেলটা, এই লেভেলটা বাজার এই 425 এর লেভেল যদি ব্রেকআউট করতে পারে, এখান থেকে যদি ব্রেকআউট দিতে পারে 425 এর লেভেলকে, তাহলে নেক্সট লেভেল কোথায় আসছে আমার? এই 430-35 এর লেভেল পড়বে এখানে, কি 440 এর লেভেল পড়বে, এই লেভেলটা। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার 40 পয়েন্টের যে মুভমেন্টগুলো মার্কেট আমাকে দিচ্ছে, যে মুভমেন্টগুলো 40-45 পয়েন্টের মার্কেট আমাকে দিচ্ছে, সেই মার্কেটে আমার টার্গেট আমার কিন্তু বেরিয়ে গেল, যে আমার এখান পর্যন্ত টার্গেট আছে। এবার আসি স্টপ লসের ক্ষেত্রে। স্টপ লসের বিষয়টা হচ্ছে এখানে মার্কেট যখন নিচের দিকে নামছে, কত পয়েন্ট করে নামছে, রিটেস্ট করছে, এখান থেকে এতখানি নামলো, এখান থেকে এতখানি নামলো, এই লেভেল থেকে এতখানি নামলো, মানে মার্কেট তো ট্রেন্ড এখান থেকে চেঞ্জ করলো, এই জোন থেকে চেঞ্জ করলো, এই জোন থেকে চেঞ্জ করে রিটেস্ট করলো, আবার এখান থেকে গেল, আবার রিটেস্ট করলো, আবার এখান থেকে গেল, আবার রিটেস্ট করলো। তো এখানে ক্যালকুলেশনটা আমাদের থাকে যে মার্কেট কতখানি রিটেস্ট করছে। যদি আমার মার্কেট দেখা যায় যে 12 পয়েন্ট রিটেস্ট করছে, তাহলে আমার এই লেভেলটা থাকবে আমার স্টপ লস মার্কেটের কাছে, কি এই লেভেলটা আমার থাকবে স্টপ লস। যদি একটু কেউ লং টার্মে হরাইজন নিয়ে চলে, মানে বেশি টাইম ট্রেডের হরাইজন নিয়ে চলে, তাহলে 375 এর লেভেল আমার স্টপ লস থাকবে। কারণ কি
375 এর লেভেল স্টপ লস থাকবে কি কারণে বলছি, কারণটা দেখুন এখান থেকে মার্কেট যদি উপরে না যেতে পারে, এখান থেকে যদি মার্কেট নিচের দিকে নামে, তাহলে কি হবে, এখানে মার্কেটের কাছে একটা ডাবল টপ তৈরি হবে, এম ফরমেশন। ওকে, এখান থেকে মার্কেট আবার হালকা একটা স্পাইক দিল, এতখানি অবধি গেল, গিয়ে আবার হেড এন্ড শোল্ডার করে মার্কেট নিচের দিকে নামিয়ে দিল, 349 এর লেভেলকে আবার রিটেস্ট করিয়ে দিল। সো দ্যাট স্টপ লস রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। স্টপ লস রাখা কিন্তু খুবই ভালো। এবার বিনা স্টপ লসে কাজ করা মানে আপনাকে সেই পোর্টফোলিওর মধ্যে হোল্ড করে রাখতে হবে, আপনাকে মার্কেটের ভিউ অনুযায়ী চলতে হবে, আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো সুইং ট্রেডিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হয়। আমি পুরো ডিটেইলস এই ভিডিওর মধ্যে বলবো এবং এই ভিডিওটা অনেকটাই বড় হবে। ভিডিওটা প্রপারলি দেখবেন, প্রপারলি শুনবেন, প্রপারলি বুঝবেন এবং দরকার পড়লে রিপিট করে দেখবেন, তাতেও ভালো হবে, আপনাদের কিন্তু অনেক উপকার লাগবে ভিডিওটা, পুরোপুরি এডুকেশনাল পারপাস। সো স্টপ লস যদি আমি রাখি, আমি 10 টু 20 পয়েন্টের স্টপ লস রাখবো, যেহেতু আমি রিওয়ার্ড রাখছি 40 থেকে 45 পয়েন্টের মতন, তাহলে আমাকে স্টপ লসটাও কিন্তু 10 টু 15 পয়েন্ট কি 20 পয়েন্টের মতন স্টপ লস কিন্তু আমাকে মার্কেটের কাছে ক্যালকুলেশন আমার রাখতে হবে। মানে 398 জোন থেকে 378 75 এর জোন, মানে 20 পয়েন্টের অ্যাপ্রক্স ক্যালকুলেশন যদি করেন, তাহলে আপনার রিস্ক আর রিওয়ার্ড কি হচ্ছে, আপনি টার্গেট রাখছেন 40 পয়েন্ট, ওকে, আর এসএল রাখছেন কত 20 পয়েন্ট, তাহলে এখানে 1:2 এর রিস্ক আর রিওয়ার্ডের রেশিও বের হচ্ছে, 1:2 এর রিস্ক আর রিওয়ার্ডের রেশিও বের হচ্ছে। এবার যদি আপনি স্টপ লস কে ট্রেল করেন, দেখা গেল মার্কেট 430 440 অবধি চলে গেল, চলে যাওয়ার পরে আপনি আপনার স্টপ লস কে ট্রেল করে দিন, 425 এ নিয়ে চলে যান, আপনার রিস্ক ক্যাপাসিটি কমে যাবে, আপনার প্রফিট কে পুরো ক্যাপচার করার ক্যাপাসিটি বেড়ে যাবে। এটাও একটা ব্যাপার থাকে, আপনার স্টপ লস থেকে ট্রেল করুন, মার্কেট যখন দেখছেন 440 450 এ চলে গেছে, আপনি আপনার স্টপ লস কে 425 430 435 এ ট্রেল করে দিন, তাহলে আপনার কি হলো, রিস্ক জিরো হয়ে গেল, আপনার প্রফিটেবিলিটি আসার চান্সটা বেশি হয়ে গেল। ওকে, এবার আসি এখানে স্টপ লস তো আমি ডিসাইড করে দিলাম যে স্টপ লস আমার কোন জায়গায় রাখবো, কত পয়েন্ট অবধি স্টপ লস রাখবো। কারণ যদি এই লেভেলটাকে, যদি মার্কেট এই লেভেলটাকে, মার্কেট এখান থেকে গেছে, এতখানি গেছে, এখান পর্যন্ত এসেছে, এখান থেকে আবার গেছে, আবার এসেছে, এসে মার্কেট যদি এখান থেকে উপরে উঠলো, তাহলে আমার স্টপ লস যেটা ছিল, আমার 375 এর স্টপ লস ছিল। কারণ কি, কারণ মার্কেট যদি এখান থেকে আরেকবার যায় উপরে, এখান থেকে যদি ডাবল টপ করে মার্কেট নিচে নামতে পারে, মার্কেটের সিচুয়েশন সেন্টিমেন্ট অনুযায়ী কোনো বাজে নিউজ এলো, কোনো মার্কেটের মধ্যে কোনো প্যানিক সেলিং শুরু হয়ে গেল, হতেই পারে, তো এখান থেকে ডাবল টপ করে দিলে তাহলে মার্কেট আবার এখানে একটা স্পাইক মারবে, মেরে মার্কেট আবার এখানে 349 এর লেভেল অবধি রিটেস্ট করিয়ে দেবে। এক্সাক্ট ব্যাপার হচ্ছে এটা। আর যদি আমার এন্ট্রি পয়েন্ট যদি এর উপরে মার্কেট সাস্টেইন করে, তাহলে আমার এন্ট্রি পয়েন্ট একদম ফার্স্ট ক্লাস এন্ট্রি পয়েন্ট হবে। এখান থেকে আমার মার্কেটে যদি এর উপরে যদি মার্কেট সাস্টেইন করে, তাহলে আমার স্টপ লসটা কোথায় হবে, স্টপ লসটা এই কারেন্ট মার্কেট প্রাইস হবে, মানে 398 থেকে 395 এর এই জোনটা, এই জোনটা আমার স্টপ লস হবে। এর উপরে যদি এন্ট্রি হয়, তাহলে এখান থেকে আমি 440 450 এর টার্গেট আমি কিন্তু নিতে পারবো। এখানে কোনো রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট একটা এডুকেশনাল পারপাস বোঝানোর জন্য আমি কিন্তু ভিডিও করছি, আগে থেকেই বলে দিচ্ছি। সো এখানে আমাদের স্টপ লস কে আমাদের নিজেদের ক্যালকুলেট করতে হবে, রিস্ক আর রিওয়ার্ডের রেশিওকেও আমাদের নিজেদেরকে ক্যালকুলেট করতে হবে। এবার আসি কিছু কিছু ভেরি ইম্পর্টেন্ট ম্যাটারে। ম্যাটারটা কি, ম্যাটারটা হচ্ছে আপনাদের যদি এরকমই ধরনের বেসিক্স থেকে অ্যাডভান্স ক্লাস দরকার লাগে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মানে কোর্সের জন্য কোনো রকম সাবস্ক্রিপশনের কোনো ব্যাপার নেই, আমাদের গ্রুপের মধ্যে কোনো সাবস্ক্রিপশনের ব্যাপার নেই, এমনকি বলতে পুরোপুরি একদম প্রিমিয়াম ফ্রি গ্রুপ। আর আগে থেকেই বলে দিই, আমাদের গ্রুপে যারা মানে কোর্স করান কিংবা যারা মানে সবকিছু শেখান, তারাও কিন্তু সার্টিফাইড মানুষরা, যারা হেল্প করেন আমাদের গ্রুপের মধ্যে, তারা অবশ্যই সার্টিফাইড মানুষরাই কিন্তু শেখাচ্ছেন। তার সাথে সাথে আরেকটা বিষয় বলে দিই, এই জিনিসগুলো মার্কেটের মধ্যে, মার্কেটের অনেক কিছু আছে, মানে জানার অনেক কিছু বোঝার আছে, মানে একদিন দুদিন 10 দিন 5 দিন
এক মাসের মধ্যে কিন্তু মার্কেট শেষ হয়ে যায় না। মার্কেটের মধ্যে প্রত্যেকটা সময়তে নতুন নতুন ধরনের পড়াশোনা, মার্কেটের মধ্যে বেসিক্স থেকে অ্যাডভান্স থেকে অপশন চেন ডাটা থেকে শুরু করে আপনার থিটা, ডেকা, ডেল্টা সবকিছু, এইসব গামা সবকিছু অনেক কিছু ব্যাপার থাকে, যার কারণে আমাদের কিন্তু ট্রেডিং জার্নির পক্ষ থেকে একটা কোর্সের কিন্তু এখানে একটা ব্যবস্থা করা হচ্ছে। আপনারা যদি আসতে চান তো আসতে পারেন, 9674579226 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এবার আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে প্রথমে তো বললাম যে সুইং ট্রেডিং করার জন্য আমরা কোন কোন ক্যাপকে চয়েস করি, সেটা হচ্ছে বেসিক্যালি লার্জ ক্যাপ আর মিড ক্যাপের মধ্যে। এবার আমি বলি, ধরুন আপনি কোনো কোম্পানির ভেতরে সুইং ট্রেডিং করছেন, এবার তাহলে আপনাকে সুইং ট্রেডিং শুধু চার্ট দেখলেও হবে না, সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আপনাকে কিন্তু এই জিনিসগুলোও দেখতে হবে যে আপনি যে সেক্টরে ইনভেস্ট করছেন। ধরুন আমি মেটাল সেক্টরে টাটা স্টিলকে নিয়ে কাজ করছি, টাটা স্টিলকে নিয়ে যে আমি কাজ করছি কিংবা সুইং ট্রেডিং করছি, সেই টাটা স্টিলের মধ্যে আমাকে কিন্তু তিনটে জিনিসকে আমাকে ভেরিফাই করতে হবে। কোন কোন তিনটে জিনিস? একটা হচ্ছে টাটা স্টিল কোন ইন্ডেক্সে কাজ করে, যদি নিফটি 50 ইন্ডেক্সে কাজ করে তাহলে নিফটি 50 এর মধ্যে দেখতে হবে আমাকে। আচ্ছা, টাটা স্টিল যেহেতু স্টিল সেক্টর, মেটাল সেক্টর, তাহলে আমার মেটাল ইন্ডেক্সও দেখতে হবে, তারপরে আমাকে টাটা স্টিলের চার্টও দেখতে হবে। তো একটা স্টকের মধ্যে, একটা স্টক টাটা স্টিল এর মধ্যে ইন্ডেক্সের ক্যাপাসিটি থাকে হচ্ছে 50%। যেহেতু আমরা টাটা স্টিলকে দেখছি স্টিল সেক্টর, তা মেটাল ইন্ডেক্সের 25% এর মতন অ্যালোকেশন থাকে, আর প্রপারলি টাটা স্টিলের মধ্যে 25% এর অ্যালোকেশন থাকে। তাহলে ভাইটাল জিনিস কোনটা? আমার ভাইটাল জিনিস হচ্ছে ইন্ডেক্স, আর ভাইটাল জিনিস হচ্ছে মেটাল ইন্ডেক্স, তারপর আমার টাটা স্টিল। আপনাকে কিন্তু সুইং ট্রেডিং করতে গেলে, কিংবা অপশন ট্রেডিংই বলুন, কিংবা যে কোনো স্টক অপশন বলুন, কিংবা ইন্ট্রাডে ট্রেডিং বলুন, আপনাকে এই তিনটে জিনিস কিন্তু ফলো রাখতে হবে। এক হচ্ছে ইন্ডেক্স, আপনার ইন্ডেক্স মার্কেটের মধ্যে কি বলছে। আপনার যদি মানে লং সাইডের আপনার ভিউ থাকে, ভিউটা কিভাবে রাখি আমরা? অরিজিনালি আমরা ইন্ডেক্সকে দেখে রাখি যে নিফটি আজকে উপরে উঠছে, তাহলে আমার ভিউ একটা স্টককে দেখলাম নিফটির মধ্যে যে এই স্টকটা ভালো পারফর্ম করছে আজকে, তাহলে নিফটি আজকে ভালো পারফর্ম করছে, তার সাথে মেটাল ভালো পারফর্ম করছে, তাহলে টাটা স্টিলও ভালো পারফর্ম করবে। এক্স্যাক্ট ব্যাপার হচ্ছে এটা। তো আপনাকে সেক্টর ওয়াইজ আপনাকে কিন্তু সেই ইন্ডেক্সও দেখতে হবে, সেই ইন্ডেক্সের পারফরম্যান্সও দেখতে হবে। এই নয় যে মেটাল এখানে নিফটি মাইনাসে পারফর্ম করছে, মেটাল প্লাসে পারফর্ম করছে, তাহলে টাটা স্টিলের মধ্যে কিন্তু একটা হয় কনসলিডেট নয় একটা ডাউন মুভ দেখতে পাবেন। যেহেতু আমাদের মেইন ইন্ডেক্স কোথায়? নিফটি 50। আপনি যদি ব্যাংকিং নিয়ে কাজ করেন তাহলে কোন ইন্ডেক্স দেখবেন? ব্যাংকিং সেক্টরের মধ্যে ব্যাংক নিফটি দেখবেন। এক্স্যাক্ট ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো, এই জিনিসগুলো ফলো করবেন। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসগুলো কিন্তু মানুষ ফলো করে না। হয়তো কোনো কথা কাউ শুনলো, কিংবা আমি হয়তো কোল ইন্ডিয়াকে নিয়ে এখানে চার্ট অ্যানালাইজ করছি, কালকে হয়তো অনেকে হয়তো মঙ্গলবার দিকে কোল ইন্ডিয়াকে নিয়ে নেবে, বাট আমি নেওয়ার কথা বলছি না। আমার জাস্ট ভিডিওটা মানে মোটিভ হচ্ছে আপনারা যাতে এই জিনিসটাকে বুঝতে পারেন এবং প্রপার ওয়েতে অ্যাপ্লাই করুন। এই জিনিসটা কন্টিনিউর মধ্যে রাখুন। প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু পরবর্তী সময়তে এটা যখন অভ্যেসে তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে মার্কেটকে নিয়ে প্রেডিকশন করাটা অনেকটা ইজি হয়ে যাবে। তো কিছু কিছু মহান ব্যক্তি বলে গেছেন আমাদের যে অভ্যেস এমন একটা জিনিস মানুষকে পরিণত করে, মানুষকে তৈরি করে। তো অভ্যেসটা রাখুন, মার্কেটের মধ্যে পড়াশোনা করুন। তারপর আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, 4 নম্বর বিষয় হচ্ছে নিউজ। আপনি যদি আগের দিন কোনো ভালো নিউজ পান সেই সেক্টরের উপরে, কিংবা সেই মানে ধরুন মেটাল সেক্টরের কথা, এখানে আমি যেহেতু টাটা স্টিলের কথা বলছি, টাটা স্টিলের মধ্যে একটা ভালো অর্ডার চলে এলো, কিংবা গভর্নমেন্ট মেটাল সেক্টরকে নিয়ে কোনো ট্যাক্স ফ্রি করে দিল, কোনো একটা ভালো ফেসিলিটি দিল, সেই নিউজের ওপরেও কিন্তু একটা সেক্টর যখন জাম্প করে সেই সেক্টরের সাথে সাথে সেই তার যে স্টকগুলো থাকে, তার যে কোম্পানিগুলো থাকে, সেক্টর ওয়াইজ কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোও কিন্তু তার সাথে জাম্প করতে থাকে। তো এই জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হয়। এবার দেখুন, নিউজ দু রকমের হয়।
হচ্ছে ভেরিফাইড নিউজ, একটা হচ্ছে মানে মৌখিক নিউজ যাকে বলে, মার্কেটের মধ্যে একটা মানে ক্রিয়েট করে ঘুরে বেড়ায়। অনেকে দেখবেন যে নিউজের শেষে জিজ্ঞাসা চিহ্নটা থাকে, বাট জিজ্ঞাসা চিহ্নটা আমাদের চোখে পড়ে না, খালি নিউজটাই আমরা দেখে নিই, বলে এই সেক্টরে এত এরকম হয়েছে এরকম হয়েছে, বাট জিজ্ঞাসা চিহ্নটা হয়তো কোনো সময় চোখে পড়ে না। কিন্তু ওইটা নিয়ে একটা মার্কেটের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়ে যায়। সেই দিক থেকেও কিন্তু অ্যাভয়েড করে চলবেন, নিউজকে প্রপারলি পড়ুন। এবং অনেক কিছু বিষয় আছে সুইং ট্রেডিং এর ক্ষেত্রেও, অপশন ট্রেডিং এর ক্ষেত্রেও, সেই জিনিসগুলো দেখুন এরকমভাবে ভিডিও করে কোনোদিনই হয় না। যার কারণে আমাদের ট্রেডিং জার্নি মানে ইনস্টিটিউট থেকে সেরকম একটা ওয়েবিনারের মানে সেরকম একটা জুম মিটিং হোক কি গুগল মিটে মিটিং করে আমরা কিন্তু একটা জায়গায় একটা লার্নিংয়ের প্রসেস কিন্তু আমরা আনছি এই নেক্সট মান্থ থেকে। তো আপনাদেরকে আমন্ত্রণ সবাইকে যে আপনারা আসতে পারেন, এবং যারা ট্রেডিং জার্নির মেম্বার্স আছেন তারা অবশ্যই থাকবেন, আমাদের সাথে জুড়ে থাকবেন, সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের দিতে থাকবো। এবং কোনো কারোর যদি কোনো রকম মানে কোনো ভিডিও মানে কোনো চার্টকে নিয়ে অ্যানালাইজ করবার থাকে কিংবা কোনো কিছু থাকে তো অবশ্যই জানাবেন, আমি যতখানি পারবো ততখানি আমি সম্ভব আপনাদের সাহায্য করব। বাট এখানে কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নই। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বন্ধুদের মাঝে যারা যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছে তাদেরকে ছড়িয়ে দিন এই ভিডিওটা, যাতে তারাও উপকার পায়। ধন্যবাদ।